এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প জানালা। ঘরটা অন্ধকার, একটা নীল রঙের মৃদু আলো জ্বলছে। তুলি তার প্রেমিক না, বরের কাঁধে মাথা রেখে তাকে আলিঙ্গন করে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখছে আর তাদের মনের কথা বলছে। তুলি বলল, জানো তো, ঠাম্মা বলতো আমরা মরে যাওয়ার পর ওই ওই আকাশের তারা হয়ে যায়। কতদিন ঠাম্মাকে দেখিনি, মাঝে মাঝে না ওদের কথা খুব মনে পড়ে, খুব কষ্ট হয়। কথা বলতে বলতে তুলির চোখের কোণে এক ফোঁটা জল এলো। সৈকত তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না তুলি, সবার কপালে যে সব সুখ থাকে না, তেমন আমাদেরও নেই। এই যেমন ধরো, আমি যদি এই চাকরিটা পেয়ে যেতাম তাহলে হয়তো তোমার ফ্যামিলিও আমাদের সম্পর্কটা মেনে নিত। এই দেখো, ওই যে তারাটা, কোনটা? ওই তো, দেখতে পাচ্ছ না? ওই যে সব থেকে বেশি যেটা চমকাচ্ছে, হ্যাঁ, পেয়েছি। ওর পাশেই যে ফাঁকা আকাশটা। আমি যদি মরে যাই, সেদিন থেকে আমি ওখানেই তারা হয়ে থাকবো, আর তুমি আমাকে এই জানলা দিয়ে দেখবে। দেখবে তো? তুলি, না দেখব না। তুমি দেখো, ওখানেও আমি তোমার পিছু নেব, তোমার কোলে মাথা রেখে গল্প করব, আর তুমি আমার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দেবে। ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে। সেই অ্যাপার্টমেন্টের একটা ঘরের জানালা ওদের জানলা থেকে অনায়াসেই দেখা যায়। এই মুহূর্তে ওই ঘরের জানলায় দেখা গেল ঘরের আলোটা জ্বলে উঠল। ওই ঘরে যারা যারা ভাড়া নিয়ে থাকতে আসে তাদের কার্যকলাপ মাঝে মাঝে সন্ধেবেলা সৈকত চোখে বাইনোকুলার রেখে দেখে, আর কি হচ্ছে না হচ্ছে সে সব তুলিকে বলে। এখন ওখানে একটা মেয়ে কিছুদিন ধরে ভাড়াতে থাকছে। আলোটা জ্বলে উঠতে সৈকত সেই জানলার দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা, এখন এসব ছাড়ো। ওই দেখো, ওই ঘরের মেয়েটা মনে হয় অফিস থেকে ফিরলো, বুঝলে? একটা কাপ হাতে জানলার পাশেই আসছে। এই কি খাচ্ছে বলো তো, চা না কফি? এ বাবা, এই তুলি, তুলি দেখো, মেয়েটা না সিগারেট খায়। উফ। এই জানলাটা এবার বন্ধ করে দাও তো। হ্যাঁ? আর দেখতে হবে না, এভাবে কাউকে লুকিয়ে দেখতে নেই। ওনারা যদি জানতে পারেন আমরা এভাবে ওনাদের লুকিয়ে দেখছি, তাহলে কি ভাববে বলো তো? যদি জিজ্ঞেস করে কেন লুকিয়ে দেখছি, তখন কি উত্তর দেবে শুনি? কি উত্তর দেব? দেখো, লোকে যদি কিছু জিজ্ঞেস করে আমি না হয় বলবো আমার নাম ব্যোমকেশ বক্সী, তাই দেখছি আমি। না, আসলে ঠিক দেখছি না, আমি পর্যবেক্ষণ করছি। আচ্ছা বেশ, তাই বলো। তবে আর নয়, এবার তুমি জানলাটা বন্ধ করো তো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। এইভাবে মাস তিনেক যাওয়ার পর একদিন তুলি ও সৈকত দেখল ওই দিকের অ্যাপার্টমেন্টের জানলাটা বেশ কয়েকদিন ধরে বন্ধ।
ওরা বুঝলো যে মেয়েটা ভাড়া ছেড়ে চলে গেছে। এরপর মাঝে মাঝে ওরা ওই অ্যাপার্টমেন্টের বন্ধ জানলাটার দিকে তাকিয়ে আরও কিছুদিন তারা অপেক্ষা করতে থাকলো নতুন অতিথিদের জন্য। বেশ ভালো লাগে ওদের। নতুন নতুন লোকেদের নতুন নতুন অভ্যেস, অনন্য চালচলন, রীতিনীতি, আচরণ এবং কার্যকলাপ। অবশেষে একদিন ওদের প্রতীক্ষা শেষ করে জানলাটা খুলল। নতুন ভাড়াটিয়া এসছে, একটা বাচ্চা ছেলে ও তার মা বাবা। সেদিন সৈকত কাজ থেকে ফিরে বাড়িতে এসে দেখে তুলি জানলার ধারে একা দাঁড়িয়ে আছে। সৈকতকে দেখে তুলি জানলা থেকে মুখ ফিরিয়ে বলল, এই দেখো দেখো, হুম, ওই ঘরটাতে না নতুন ভাড়াটিয়া এসেছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে, দেখো কি মিষ্টি। কিন্তু জানো তো, ভারী দুষ্টু বাচ্চাটা, সারা দিন ওর মাকে জ্বালাতন করছে। আচ্ছা অনেক কথা বলেছো, তার আগে তুমি এখানে এসো তো। হুম, এই শোনো না, হুম, আমরাও ওরম একটা মিষ্টি বাচ্চা নিয়ে আসবো, আর তারপর তাকে কত ভালোবাসবো বলো। আনবো তো, বলো হুম, আনবো তো? আনবো, নিশ্চয়ই আনবো। কিন্তু দেখো, তখন আবার আমাকে বলো না যে বাচ্চাটাকে পেয়ে আমি তোমায় ভুলে গেছি, তোমার প্রতি ভালোবাসা আমার কমে গেছে। হ্যাঁ, না বলবো না, যাও। হুম, আমি জানি কি জানো? আমি তোমার ছোট্ট একটা ঘর, হুম, যেটা তুমি সারা জীবন সযত্নে আগলে রাখবে। পাগলি একটা। এই কি নাম রাখা যায় বলো তো আমাদের বাচ্চাটার? বাচ্চাটার নাম, আচ্ছা আগে তুমি বলো দেখি। আচ্ছা তার আগে বলো, তুমি ছেলে বেশি চাও না মেয়ে? দুটোই একটা একটা করে, একটা ছেলে একটা মেয়ে। এবার বলো নাম। বাবারে, আচ্ছা তুলি আর সৈকত। দুটো মিলিয়ে হয়। এভাবে আনন্দে, ভালোবাসায়, অনুরাগে আরও মাস সাথে কাটল। একদিন তুলি আর সৈকত দেখল বাচ্চাটা আর তার মা বাবা ওই ঘরটাতে আর থাকছে না। ওরা ঘরটা ছেড়ে দিয়েছে। তার পরিবর্তে সেখানে এক বৃদ্ধ দম্পতি এসছে। একদিন এক সন্ধেবেলা বৃদ্ধা বিছানাতে শুয়ে আছেন, আর বৃদ্ধ রান্নাঘর থেকে তার জন্য কিছু তৈরি করে এনে বিছানার পাশে বসে বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে। তাই দেখে তুলি বলল, শোনো, হুম, দেখো, মনে হয় ওই বয়স্ক ভদ্রমহিলা না খুব অসুস্থ। আহারে, হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে দেখে। ভগবান একটু সদয় হতে পারে না? এই বয়সে ওদেরকে এত কষ্ট দিচ্ছে। বোধহয় আমাদের মতো ওদেরও কেউ নেই। তাই হবে হয়তো। তবে ওনারা দুজনকে কতটা ভালোবাসে বলো? আমি চাই সারা জীবন এভাবেই তোমার পাশে থাকতে, হাসিতে, আনন্দে, আর ভালোবাসে। ভালোবাসে। আর এই যে দেখো, হুম, তারপর একদিন তোমার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুঝবো। তার কিছুদিন পর জানলা থেকে তারা দেখল বৃদ্ধ তার ভালোবাসার মানুষের পাশে বসে আছে মাথা নিচু করে। বিছানার ওপর বালিশের পাশে কতগুলো গোলাপ ফুল রাখা। সৈকত সঙ্গে সঙ্গে চোখে বাইনোকুলারটা নিয়ে দেখল বৃদ্ধার মুখটা সাদা একটা কাপড়ে ঢাকা। বাইনোকুলারটা নামিয়ে চোখ ফেরাতে তুলি তাকে ইশারায় জিজ্ঞেস করল, কি হলো? সৈকত মুখে কিছু না বলে মাথা নেড়ে মনের ভাব প্রকাশ করে বলল, না, কিছু না। এরপর কয়েকজন লোক এসে বৃদ্ধাকে নিয়ে চলে গেল।
তারপর বৃদ্ধ উঠে জানলার কাছে এসে জানলাটা বন্ধ করে দিল। ওরা দুজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ওদের দুজনের চোখে জল। সপ্তাহখানেক পর জানলাটা আবার খুলল। এবার একটা মাঝবয়সী ছেলে এসছে ওখানে, বেশ সুদর্শন, বলিষ্ঠ, তবে খুব নেশা করে। তুলি এখন আর জানলায় এসে দেখে না। সৈকত বেশ কয়েকদিন বাইনোকুলার দিয়ে দেখে। তারপর একদিন বলল, জানো তুলি, ছেলেটা না অসৎ, দুশ্চরিত্র। শুধু নেশা করে তাই নয়, সপ্তাহে বেশ কয়েকদিন নতুন নতুন মেয়ে নিয়ে আসে ওই ঘরটাতে। ঠিক এই সময় ঘরে চলতে থাকা টিভিতে শোনা গেল একজন নিউজ রিপোর্টার বলছেন, নমস্কার, আমার নাম সম্রাট। আপনি ইভিনিং প্রাইম টাইম শোতে আমাকে এই মুহূর্তে দেখছেন, এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে আগে রিপোর্ট করার আছে সেটা হলো এই শহরে কিন্তু একটার পর একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। এরই মধ্যে 4টি মেয়ে খুন হয়েছে, এবং খুনের আগে মেয়েগুলোর সঙ্গে দৈহিক যৌন কার্যকলাপ হয়েছে এই প্রমাণও কিন্তু পাওয়া গিয়েছে, এবং তা হয়েছে কোনো প্রকার অপ্রবৃত্তি ছাড়া। এবং খুনের পর তাদের শরীরের কিছু অঙ্গ যেমন হার্ট, কিডনি, চোখ ইত্যাদি তুলে নেওয়ার খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। এই সংবাদে শহরের মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, এবং পুলিশ এখনো পর্যন্ত আততায়ী সম্পর্কে কিচ্ছু জানতে পারেনি। তবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা দিন-রাত এক করে খুনিকে দ্রুত ধরার চেষ্টা করছে, এবং শহরের প্রত্যেকটা মানুষকে আবারও জানানো হচ্ছে যে আপনাদের আশেপাশে অস্বাভাবিক কিছু দেখলে তৎক্ষণাৎ পুলিশের আপৎকালীন নাম্বার 100-তে ডায়াল করুন, এবং কোনো মহিলা যদি ওই আততায়ীর কবলে পড়েন তাহলে 100-র সঙ্গে 1091-এও কল করে জানাতে পারেন। ভয় পাবেন না, পুলিশ তৎক্ষণাৎ গিয়ে আপনার উদ্ধার করবে। ফিরে আসবো একটা ছোট্ট ব্রেকের পর, স্টে টিউনড। আজ দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছে। বিকেলবেলা বৃষ্টি থামার পরে ওরা দুজন বাইরে বেরোলো ঘুরতে যাওয়ার জন্য। আজ অনেক দিন পর তুলি সৈকতের সঙ্গে বেরিয়েছে। ফাঁকা রাস্তাটা দিয়ে নিজেদের খেয়ালেই হাঁটছিল ওরা, কিন্তু পেছনে যে অন্য আর একটি মেয়ে আসছে ওরা লক্ষ্যই করেনি। রাস্তার দুই ধারের দেওয়ালগুলোতে গুল্মলতা জড়ানো, সেগুলো থেকে জমে থাকা বৃষ্টির জল ফোঁটা ফোঁটা করে পড়ছিল নিচে। রাস্তাতেও উঁচু নিচু জায়গাগুলোতে জল জমে আছে। সামনে একটা বড় বোগেনভিলিয়া গাছ রাস্তার উপরে নুয়ে পড়েছে। সেই গাছের ঝুলে থাকা একটা ডাল ধরে নাড়িয়ে দিল তুলি, আর জমে থাকা বৃষ্টির জলগুলো পড়তে থাকলো ওদের মাথায়, গায়ে। তারা সেটা 2 হাত মেলে গ্রহণ করল। তারপর রাস্তার ধারে জমে থাকা জলে দুজনে লাফিয়ে পড়ল। আর ঠিক তখনই ঘটল এক বিপত্তি। রাস্তার জমে থাকা জলে ওরা লাফিয়ে পড়ায় জমা জলগুলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর খানিকটা জল ছিটকে গিয়ে পড়ল পেছনে আসা সেই মেয়েটার গায়ে। আর সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে উঠল, আরে অন্ধ নাকি আপনি? চোখে দেখতে পান না রাস্তাটা কি আপনার খেলা করার জায়গা? অদ্ভুত মানুষ তো আপনি, পাগল টাগল নাকি? হঠাৎ পেছন থেকে চিৎকার শুনে সৈকত শঙ্কিত হয়ে এদিক ওদিক দেখে কিংকর্তব্য বিমূঢ়ের মতো ঘুরে দাঁড়ালো, আর মেয়েটা চিৎকার করে বলতে থাকলো। আর সৈকত বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থেকে শুনতে থাকলো। মাঝে মাঝে মেয়েটার বকার ঝাঁকুনিতে সৈকত একটু বিচলিত হয়ে ঘন ঘন চোখের পলক ফেলতে থাকলো। উফ, যত সব ঝামেলা দিলেন তো আমার ড্রেসটা খারাপ করে। এবার আমি কি করব বলুন তো? এই অবস্থা আমি বাড়িয়ে ফিরতে পারবো না, জানোয়ার লোক একটা। সৈকত দেখল সত্যিই মেয়েটার ড্রেসটা একদম ভিজে গেছে। তারপর মনে মনে ভাবতে থাকলো, ইস, মেয়েটা হয়তো কোথাও যাচ্ছিল, এত সুন্দর ড্রেস পরে কোথায় আবার যাবে? হয়তো প্রেমিকের সাথেই ডেটে যাচ্ছিল। ইস, 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 কি যে করবে এবার? আজ হয়তো তার ডেটটাই ভণ্ডুল হয়ে গেল।
হয়তো ওর প্রেমিক মন খারাপ করে ওর সঙ্গে ঝগড়া করবে। উফ সৈকত, তুই যে কি করিস না, একটু দেখে শুনে রাস্তা চলতে পারিস না? আজকাল তোর পাগলামিটা বেড়েই চলেছে কিন্তু। মেয়েটা যে এবার এই অবস্থায় কি করবে। হঠাৎ এই সময় তার কানের কাছে একটা শান্ত কোমল বাতাস এসে হাসতে হাসতে বলতে লাগলো, সত্যি তো, দেখে চলতে পারেন না আপনি? অন্ধ নাকি? পাগল টাগল আছেন নাকি? এ বাবা, কি হবে এবার? তারপর আবার একটা মিষ্টি হাসি। সৈকত যেন সব কিছু ভুলে আবার তার পুরনো অনুভূতিতে প্রবেশ করছে। ভাবল, তুলি বোধহয় এইসব দেখে ভারী মজা পেয়েছে আর তার সঙ্গে ঠাট্টা করছে, আর গাল ভরা মিষ্টি হাসি হাসছে। সৈকত তুলিকে কিছু বলতে যাচ্ছিল, ঠিক এই সময় আবার এক ধমকে সৈকতের হুঁশ ফিরে এলো। ধমকের চোটে সে একটু শিউরে উঠল। মেয়েটি ধমক দিয়ে তাকে বলল, এই যে কি ভাবছেনটা কি? বোকার মতো না দাঁড়িয়ে থেকে যান তো, যান যান যান, চলে যান। আমি কি কিছু করে সাহায্য করতে পারি আপনাকে? না মানে চলুন না, সামনেই তো শপিং মল রয়েছে, ওখানে আপনাকে একটা নতুন ড্রেস কিনে। হ্যাঁ হ্যাঁ, আর আমি এখন এই ভেজা জামা পরে শপিং মলে এত লোকের সামনে যাই, আর আমাকে দেখে সবাই হাহা করে হাসুক। খুব সুন্দর প্ল্যান আপনার, যত সব। না না মানে মেয়েটা সৈকতের মুখের কথা কেড়ে নিয়ে দুহাত জোর করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, থাক থাক, আর না মানে করতে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে, যথেষ্ট করেছেন, এবার যান। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, সাক্ষাৎ মা কালী। আর কথাটা বলতে না বলতেই আবার মেয়েটা হনহনিয়ে ফিরে এলো সৈকতের কাছে। এসে আবার চিৎকার করে বলল, এই যে শুনুন, আপনি ড্রেস কিনে দেবেন বলেছিলেন না? আচমকা আবার মেয়েটার কথা শুনে সৈকত ভূত দেখার মতো চমকে উঠল। আর তারপর দেখল ভূত নয়, সেই মেয়েটাই সামনে। এরপর মেয়েটা বলল, আরে অদ্ভুত মানুষ তো আপনি, অমন ভূত দেখার মতো চিৎকার করে উঠলেন কেন? একটু আগেই আপনি বলছিলেন না চলুন শপিং মলে ড্রেস কিনে দেবো। কষ্ট করে আপনাকে আর ড্রেস কিনে দিতে হবে না, আমাকে টাকাটা দিয়ে দিন, আমি গিয়ে কিনে নেব। সৈকত কি আর করবে, অগত্যা পকেটে হাত ঢুকিয়ে যা টাকা ছিল সব বের করে দেখে বলল, আচ্ছা এই যে 300 টাকা। মাত্র 300 টাকা দেখে মেয়েটা আবার চিৎকার করে বলে উঠল, 300 টাকা? কি লোক আপনি! এই 300 টাকায় আপনি ড্রেস কিনে দেবেন আমাকে? অদ্ভুত। এই কথা বলে দুহাত দিয়ে স্লো ক্ল্যাপ করলো, আর তারপর একটু থেমে আবার বলল, এই আপনার বাড়ির ঠিকানাটা বলুন তো, কাল আপনার বাড়ি গিয়ে বাকি টাকাটা নিয়ে আসবো। রেডি রাখবেন টাকাটা। আর আপনার নামটা কি? সৈকত মুখ গোমড়া করে মাথা নিচের দিকে করে দাঁড়িয়ে রইল। মেয়েটা আবার বলল, আরে বাবা নামটা বলুন, তাড়াতাড়ি বলুন নামটা। বোম বোম হ্যাঁ বলুন বলুন, আরে বলুন না। হ্যাঁ বলছি, আমার নাম বোম। উফ তাড়াতাড়ি বলুন, কি বোম বোম করছেন বলুন তো। ব্যোমকেশ ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ বক্সি নামটা শুনে মেয়েটার মাথায় পারদ চড়ল। মেয়েটা আবার চিৎকার করে বলল, কি ব্যোমকেশ বক্সি? ইয়ার কি হচ্ছে নাকি? এই ভাই কে বলুন তো আপনি? এবার একটু ঝাঁঝের সুরেই বলল, এই কে ভাই আপনি? মাথার তারটা ঠিক আছে তো? আপনি সত্যি মানুষ নাকি এলিয়েন? বলছে ব্যোমকেশ বক্সি। হ্যাট যত সব। এই দিন তো দিন, টাকাটা দিন। এইটাও যদি না নিই তাহলে আমার পুরো টাকাটাই মায়ের ভোগে চলে যাবে। বলে এক টানে সৈকতের হাত থেকে এক প্রকার টাকাটা ছিনিয়ে নিয়ে আবার যেদিক থেকে সে এসেছিল সেই দিকেই হনহনিয়ে গজগজ করতে করতে চলে গেল। ব্যোমকেশ বক্সি এসছে, তার কাটা লোক একটা, শুধু শুধু আমার টাইমটা নষ্ট করে দিল। এই সময় আবার সৈকতের কানের কাছে একটা শান্ত কোমল বাতাস এসে হাসতে হাসতে বলল, এই যে মিস্টার বোম বোম ব্যোমকেশ বক্সি, তার কাটা লোক একটা, যত সব। 300 টাকা দিয়ে একটা মেয়েকে ড্রেস কিনে দেবে? মানুষ না এলিয়েন তুমি? কথাগুলো অনুভব করতে করতে সৈকতের বুকটা তোলপাড় করে উঠল, একটু ব্যথা করল।
ব্যথাটা ভালোবাসার, ব্যথাটা তুলির জন্য। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করে গ্যালারি ওপেন করলো। আজও তার গ্যালারি জুড়ে তুলির ছবি ভর্তি। রাস্তার মাঝে দাঁড়িয়েই সৈকত একটা একটা করে ছবি দেখতে লাগলো। ছবিগুলো দেখতে দেখতে তার পুরনো কিছু স্মৃতি মনের মণিকোঠায় ভেসে এলো। এই স্মৃতিচারণের মাঝেই দূর থেকে একটা বাইক এসে জোরে হর্ন দিয়ে সৈকতকে পাশ কাটিয়ে চলে গেল। পাশ দিয়ে যাওয়ার সময় বাইক আরোহী বলল, আরে ও দাদা, এই রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছেন? একটু সরে দাঁড়ান তো। কখন থেকে হর্ন দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? বাইকের হর্ন ও বাইক আরোহীর চিৎকারে সৈকতের হুঁশ ফিরে এলো। কানের কাছে শান্ত কোমল বাতাসটা আবার বলল, এই যে মিস্টার বক্সি, সবসময় আমার ভাবনায় ডুবে থাকলে হবে? নিজের তো খেয়াল রাখতে হবে নাকি? এখনই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আমি তো আর কোনোদিন ফিরবো না, কিন্তু সামনে তো তোমার অনেকটা জীবন এখনো বাকি। সেটাকে তো এভাবে নষ্ট করা যায় না, না? যাও, অনেক হয়েছে, এবার ভালো ছেলের মতো নিজের কাজে মন দাও তো। আর এত কষ্ট পাও কেন তুমি শুনি? এই দেখো, আমি যে ওই আকাশের তারা হয়ে আছি, সব সময় তোমাকে দেখছি, সব সময় তোমার সঙ্গেই আছি। এবার সৈকতের মুখের কোণে একটা মৃদু হাসির উদয় হলো। সে ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে তার বাড়ির রাস্তা ধরল। শান্ত কোমল হাওয়াটা দূরে মিলিয়ে যেতে যেতে বলল, নিজের যত্ন নেওয়াটা একদম ভুলে গেছো। তোমার একটা যত্ন নেওয়ার লোকের খুব দরকার দেখছি। তুমি তো আর খুঁজবে না, মনে হয় আমাকেই খুঁজে দিতে হবে। দেখি কি করা যায় তোমার জন্য। অবশ্য এই মেয়েটিও কিন্তু মন্দ নয়। তারপর আবার একটা মিষ্টি হাসি। ঘরে ফিরে সৈকত তার ঘরের জানলাটা খুলে অপর দিকের জানলাটায় চোখ রাখল। দেখল সেই ঘরের ছেলেটা খুব উদাস হয়ে ঘন ঘন স্মোক করছে, ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে, আর মাঝে মাঝে বিরক্ত হয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। সৈকত এইসব দেখতে দেখতে তার ডায়েরিটা খুলল। তারপর সারা দিন যা হয়েছে সব কিছু লিখতে শুরু করলো। সে ডায়েরিতে লিখল, তুলি দেখো, আজ ওই ঘরের ছেলেটা বড় উদাস, ঘন ঘন স্মোক করছে ঘরের মধ্যে ঘুরে ঘুরে, আর মাঝে মাঝে বিরক্ত হয়ে ফোনে কারোর সঙ্গে একটা কথা বলছে। মনে হয় আজ নতুন কোনো প্রেমিকার আসার কথা ছিল জানো, কিন্তু হয়তো তার আশায় আজ কোনোভাবে বাধা পড়েছে, তাই হয়তো বিরক্ত হয়ে এই আচরণ করছে সে। হ্যাঁ, এতদিন ধরে সে তার ভালোবাসার মানুষ তুলির আবেগ জড়িয়ে তাকে তার কল্পনায় সাজিয়ে রেখেছে। সে বাস্তবটা জানত, কিন্তু তবুও ওই যে ভালোবাসা, ভালো লাগতো তার এগুলো করতে। বলাই বাহুল্য, সৈকত কোনোদিন চায় না তুলিকে তার স্মৃতি থেকে মুছে ফেলতে। সে যে কথা দিয়েছিল সারা জীবন তাকে আগলে রাখবে, ভালোবাসবে। এতদিন জানলার পাশে দাঁড়িয়ে ডায়েরিতে লিখতে লিখতে একা একাই কথা বলে গেছে সে। এরপর সৈকত বিকেল থেকে যা যা হয়েছে তার স্মৃতিতে সাজানো ভালোবাসার মানুষের উদ্দেশ্যে ডায়েরিতে লিখতে লাগলো। লিখতে লিখতে ওই বাড়ির জানলাতে আবার চোখ পড়ল তার। দেখল আজ আবার একটা নতুন মেয়ে এসছে ওখানে, ছেলেটার খেলার সঙ্গী হতে। বাইরে একটু জোরে বাতাস বইছে। ওই ঘরের ছেলেটা জানলার কাছে এসে জানলার পর্দাগুলো লাগিয়ে দিল, কিন্তু তবুও পর্দাগুলো হাওয়া পেয়ে মাঝে মাঝে উঠতে লাগলো। আর তার ফাঁক দিয়ে দেখা গেল ছেলেটা ও মেয়েটার অন্তরঙ্গ দৃশ্য। তাই দ্বিধাবোধ করে চোখটা ফিরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলো সৈকত। লেখা শেষ হতে উঠে
তার ঘরের জানলাটা দিতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করল। হাওয়ায় ওড়া জানলার পর্দাগুলোর ফাঁক দিয়ে সে দেখতে পেল মেয়েটা অর্ধনগ্ন অবস্থায় সোফাতে বসে স্মোক করছে। আর ঠিক তক্ষুনি ঘটল ঘটনাটা। সৈকত দেখল ছেলেটি হঠাৎ মেয়েটার পেছন থেকে এসে তার অজান্তেই তার গলায় একটা বড় ধারালো ছুরি ধরল। তারপর মুখের কোণে গুঁজে রাখা সিগারেটটায় দম দিয়ে তার গলাটা চিরে তাকে খুন করল। রক্তের স্রোত ফিনকি দিয়ে বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে মেয়েটা ছটফট করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ল। মেয়েটা মেঝেতে পড়ে যাওয়ার পর আর তাকে দেখা যাচ্ছে না। জানলা থেকে মেঝেটা দেখা যায় না ঠিক মতো। তারপর ছেলেটাও মেঝেতে বসে পড়ল। আর কি হলো ঠিক দেখতে পাচ্ছে না সৈকত। এইসব দেখে ভয়ে তার গা হাত পা কাঁপতে শুরু করলো। হৃদস্পন্দন বেড়ে উঠল। দাঁড়িয়ে থাকতে না পেরে সঙ্গে সঙ্গে জানলাটা লাগিয়ে দিল সে। কি করবে সে বুঝতে পারল না। বিছানার ওপর মুখ গুঁজে শুয়ে পড়ল। ভয়ে ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো তার। আর তারপর কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না সে। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেই রাতের ঘটনার কথা মনে হলো তার। সঙ্গে সঙ্গে জানলাটার পাশে গিয়ে জানলাটা অল্প করে খুলে দেখল ওই বাড়ির জানলাটা বন্ধ। তারপর সে কিছু একটা ভেবে জামাটা গুলিয়ে বাইরে বেরিয়ে গেল। এরপর সোজা এসে দাঁড়ালো পাশের পুলিশ স্টেশনের সামনে। পুলিশ স্টেশনে ঢুকেই দেখল একটা ছিঁচকে চোরকে পুলিশ খুব মারছে। চোরটাকে মারতে মারতে বলছে, আমি কিছু করিনি স্যার। মার খেয়ে যাচ্ছে মুখে খালি এইসব কথা। শোন, যা জিজ্ঞেস করছি চুপচাপ বল, কে করলো চুরিটা, কখন, কি করে করলি? লাঠিটা দে। আমি সত্যি কিছু জানি না স্যার। বেধড়ক মার দেখেই সৈকতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পুলিশ তো হাজারো প্রশ্ন করে। চোখের সামনে পুলিশের জেরা করার দৃশ্যটা ফুটে উঠল তারই কল্পনায়। পুলিশ এবার যেন তাকেই জিজ্ঞেস করছে, তুই কেন দেখছিলি? তুই তাহলে লোক কি কি করে লুকিয়ে লুকিয়ে দেখিস, তাই না? তাদের উপরে নজর রাখিস, প্রাইভেসি নষ্ট করিস, বুঝলাম। আবার খালি চোখে হয় না, দূরবীন রাখিস। সালা, সোজা কথায় বল না, প্ল্যানটা কি? বাড়িতে এর আগে চুরি টুরি করেছিস, তাই না? সত্যি বল, ছেড়ে দেব। আচ্ছা, তুই তার মানে যখন খুনটা দেখেছিস আগে থেকেও না, তুই যখন খুনটা দেখেছিস তার মানে বেশ মাঝে মাঝেই দেখতিস ওদের, তাই না? কিন্তু বলিসনি, নিশ্চয়ই কিছু স্বার্থ আছে তোর। শোন না, আধার কার্ডটা দে। আর শোন, আর একটা কথা ভালো করে বুঝে নে, এখন যদি আমায় সব সত্যি সত্যি বলে দিস, আদালতে যখন হাজিরা হবে আমি বাঁচিয়ে নেব, কিন্তু আমায় সত্যি কথা বলতেই হবে। এসব খুন টুন নিয়ে নিজে বিপদে পড়বে ভেবে সৈকত কপালের ঘাম মুছে আস্তে আস্তে পুলিশ স্টেশন থেকে বেরিয়েই জোরে দৌড় লাগালো তার ঘরের দিকে। এক দৌড়ে গিয়ে পৌঁছলো তার বাড়ির নিচে। দিনের বেলা সৈকত জানলাটা আর খুলল না। অবশ্য খুলতে একটু দ্বিধাবোধ করছে। ভাবলো আর সে ওই জানলাতে কোনোদিনও দেখবে না। কিন্তু
সন্ধেবেলা হঠাৎ মনে কিছু সংশয় নিয়ে চোখে বাইনোকুলারটা দিয়ে জানলাটা খুলে ওই বাড়ির জানলায় চোখ রাখল। কি আশ্চর্য, দেখে আজ ওই ছেলেটার ঘরে কালকে তার সঙ্গে দেখা হওয়া সেই ঝগড়ুটে মেয়েটা। বাইনোকুলারটা সরিয়ে প্রথমে ভাবল সে হয়তো ভুল দেখছে, তারপর আবার বাইনোকুলারটা চোখে নিয়ে দেখল, না সত্যি তো সেই মেয়েটি। হ্যাঁ, সেই মেয়েটি তো। হঠাৎ নিজের মনের খেয়াল এসে বলে উঠল, তুলি, কি সর্বনাশ কাণ্ড! আচ্ছা, তাহলে কি এই মেয়েটাকেও আর ছেলেটা মেরে ফেলবে নাকি? না না তুলি, আমাদের কিছু একটা করতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে। আচ্ছা তুলি, ওই দিন রিপোর্টার যে বলছিল একজন খুনি মেয়েদের মারছে আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিচ্ছে, তাহলে কি এই সেই খুনি? এতদিন পুলিশ যে খুনিকে খুঁজে বেড়াচ্ছে, এই ছেলেটাই কি সেই আসল খুনি? কথাগুলো বলতে বলতে পেছনের দিকে মুখ ফেরালো সৈকত। দেখল ঘরটা ফাঁকা, আর আর কেউ নেই সেখানে। দেয়ালে টাঙানো তুলির ছবি। তুলির ছবির দিকে তাকালো সৈকত। সেখানে রাখা গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে। সে ধীর পায়ে তুলির ছবির সামনে এলো, এসে তুলির ছবির উদ্দেশ্যে বলল, তুলি, আমাদেরকে যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে, না হলে ওই ছেলেটা ওকে মেরে ফেলবে। পুলিশকে এই কথাগুলো জানাতে হবে, তাতে যদি পুলিশ আমাকে কাঠগড়ায় দাঁড় করায় আমি দাঁড়াবো। কিন্তু সব জেনেও সবটা বুঝেও মেয়েটাকে মরতে দিই কি করে বলো তো? তুমি থাকলেও হয়তো এটাই বলতে। আচ্ছা শোনো, আজ অনেকগুলো কাজ, তবে তাড়াতাড়ি সব কিছু সেরে আমি চলে আসবো। আর আসার সময় তোমার জন্য গোলাপ আনবো তুলি। হ্যাঁ কেমন? তুমি আমার জন্য চিন্তা করো না, ঠিক আছে? আমি যাই। হ্যাঁ যাই। বলে ফোনটা হাতে তুলে নিয়ে 100 ডায়াল করল। বাড়ি থেকে বেরোতে বেরোতে সমস্ত কথা পুলিশকে জানালো সে। তারপর ছুটে গেল ওই ঘরটার উদ্দেশ্যে। পুলিশও আসছে, তবে ততক্ষণ মেয়েটাকে ছেলেটার থেকে বাঁচিয়ে রাখতে হবে, ওকে ছেলেটা থেকে দূরে রাখতে হবে। তার রুম থেকেই সে বুঝতে পারত যে ওই ঘরটা এই অ্যাপার্টমেন্টের 3 তলার সিঁড়ির সামনে। সেই মতো সে 3 তলার সিঁড়ির কাছে সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ঘরের বাইরে থেকে সে ছেলেটা ও মেয়েটার কথাবার্তার আওয়াজ শুনতে পেল। মেয়েটা হাসছে। হ্যাঁ, তার মানে মেয়েটা এখনো বেঁচে আছে। তবে আর দেরি করা যাবে না। কথাগুলো ভাবতে ভাবতেই সৈকত বেশ কয়েকবার ঘরের কলিং বেলটা টিপল। দিয়েই তাড়াতাড়ি 3 তলা থেকে নেমে 2 তলা সিঁড়ির কাছে ছুটে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে উঁকি দিয়ে দেখল সেই ছেলেটি ঘরের দরজা খুলে মুখ বের করেছে। এদিক ওদিক দেখে কাউকে দেখতে না পেয়ে ধূপ করে ঘরের দরজাটা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে সৈকত আবার ছুটে গেল দরজার সামনে। শুনতে পেল তাদের গলার আওয়াজ, কথাবার্তা বলছে। তখন আবার সে অনেকবার বেলটা বাজিয়ে আগের মতোই ছুটে গিয়ে দাঁড়ালো 2 তলার সিঁড়ির কাছে। আবারও একই ঘটনা ঘটল। ছেলেটা দরজা খুলল, কেউ নেই দেখে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিল। সৈকত একইভাবে আবার বেলটা বাজিয়ে নিচে গিয়ে দাঁড়ালো। কিন্তু এ কি? এবার আর যে দরজাটা খুলল না কেউ। সৈকতের বুকটা কেঁপে উঠল। পুলিশ কত দূরে আছে কে জানে, আর পুলিশ আসতে না আসতে মেয়েটাকে না মেরে দেয় ছেলেটা। এসব কথা ভেবে আবার সে ছুটে গেল দরজার সামনে। কিন্তু এবার আর কলিং বেলটা টিপল না সৈকত। সজোরে কয়েকবার লাথি মারল দরজায়। তারপর নিচে গিয়ে আবার আগের মতো লুকিয়ে দাঁড়ালো। হ্যাঁ, ওই তো এবার ছেলেটা বেরিয়েছে। মেয়েটারও গলা শুনতে পেল সৈকত। মেয়েটার গলা শুনে তার ভয়টা একটু কাটলো। তার মানে বেঁচে আছে মেয়েটা এখনো।
দিকে ছেলেটা বেরিয়ে এসে রাগে চিৎকার করে বলল, এই কে রে, ইয়ার কি মারছিস? সামনে আয় দেখি। এরপর আরেকবার যদি ডিস্টার্ব করিস না, আর যদি ধরতে পারি, তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দেবো, বুঝলি? বলে আবার দরজাটা বন্ধ করে দিল। আর ঠিক এই মুহূর্তে কয়েকজন পুলিশও সৈকতের পেছনে এসে দাঁড়ালো। আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সৈকত হাত তুলে দেখিয়ে দিল ঘরটা। আর 4-5 জন পুলিশ গিয়ে দাঁড়ালো সেই দরজার সামনে। আর তারপর দরজায় টোকা দিল। সৈকত নিচ থেকে সব দেখছিল। তারপর পুলিশগুলো ছেলেটাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। বলতে গেলে মেয়েটিকে একরকম উদ্ধারই করলো তারা। আর ঘরের মধ্যে থেকে বড় বড় দুটো ফ্রিজ থেকে একটা মেয়ের লাশ ও মানুষের দেহের বেশ কিছু অঙ্গ, যেমন হার্ট, কিডনি, লিভার, চোখ, লাংস, এসব খুঁজে পেল। ছেলেটির ল্যাপটপ থেকে পাওয়া গেল অনেক মেয়ের কুরুচিকর ছবি এবং ভিডিও। অবশেষে কালকের সেই মেয়েটি একজন মহিলা পুলিশের সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলো। সৈকত তাকে দেখে নিশ্চিন্ত হলো। সিঁড়ি দিয়ে নামার সময় সৈকতকে দেখতেও পেল মেয়েটি। আর সৈকতের সামনে থেকে যাওয়ার সময় একবার তার দিকে শান্ত চোখে তাকালো। আজ আর সৈকতের ভয় লাগলো না মেয়েটাকে দেখে। শুধু একটা মৃদু হাসি মুখে মাথা নিচু করল সে। বাড়ি ফেরার পথে দোকান থেকে দুটো গোলাপ কিনে তুলির ছবির পাশে রাখলো সে। তারপর জানলার কাছে দাঁড়িয়ে ওই বাড়ির জানলার দিকে তাকালো। পুলিশ জানলা বন্ধ করে গেছে। তারপর সৈকত আকাশের সেই তারাটার দিকে তাকিয়ে বলল, আজ পেরেছি তুলি, পেরেছি। আজ তুমি থাকলে হয়তো খুব খুশি হতে। তোমায় খুব মিস করেছি, জানো তো। আমি তোমাকে বড্ড ভালোবাসি তুলি। তুমি তুমি ভালো আছো তো তুলি? তুমি কোথায়? এই তো আমি, দেখো তোমার কাছেই আছি। আর তোমাকে পেয়ে আমি খুব সুখী। এই তুলি, শোনো, আজ কি কি হলো আমি তোমাকে পুরোটা বলি। আজকে তো আমি ঘরে চলতে থাকা টিভিতে শোনা গেল, নমস্কার, আমি সম্রাট আপনার সঙ্গে ইভিনিং প্রাইম টাইম শোতে। এবং আজ এক অকল্পনীয় ঘটনা ঘটেছে। শহরের বুকে চলতে থাকা একের পর এক খুনের হাত থেকে একটি মেয়েকে রক্ষা করা গেছে। এই একের পর এক ঘটে যাওয়া খুনগুলোর আসল খুনিকে পুলিশ আজ হাতে নাতে ধরতে পেরেছে। প্রত্যেকটা মানুষের মনে আতঙ্ক দূর হয়ে আজ আবার খুশির জোয়ার ফিরে এসেছে। আর খুনি ধরার এই কাজে পুলিশকে সাহায্য করেছেন যিনি, পুলিশ তার নাম জানিয়েছেন ব্যোমকেশ বক্সী। আজ আবার অনেক দিন পর তুলি আর সৈকত বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পর সেই বোগেনভেলিয়া গাছটার নিচে দেখল সেই দিনের সেই মেয়েটি। অবশ্য আজ মেয়েটি সেই আগের মতো ভয়ঙ্কর রূপে নেই। শান্ত স্থির হয়ে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। মেয়েটিকে দেখে সৈকত একটু থমকে দাঁড়ালো। একবার আশেপাশে দেখে নিল, না, কেউ নেই। তারপর ধীর পায়ে মাথা নিচু করে সে তার রাস্তায় এগিয়ে যেতে লাগলো। মেয়েটির কাছে আসতেই মেয়েটি একটু ইতস্তত হয়ে সৈকতের উদ্দেশ্যে বলল, এই যে শুনুন না। সৈকত বুঝল মেয়েটি তাকেই ডাকছে। তার কথা শুনে সৈকত থামল। মেয়েটি পাশে এসে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি অনু। সৈকত কিচ্ছু না বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। মেয়েটি আবার বলল, ও, আপনি বুঝি সেদিনের জন্য আমার ওপর রাগ করে আছেন? সত্যি সেদিন না আমি একটু বেশিই বলে ফেলেছিলাম রেগে। প্লিজ রাগ করবেন না। আর সেদিন যদি আপনার সাথে দেখা না হতো না, তাহলে একটা বড় বিপদ হয়ে যেত আমার। আমি আসলে ওই দিন ওই বাড়িতে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম, আর পথে আপনার সাথে দেখা। আর আগের দিন খুব বাজেভাবেই বলে ফেলেছিলাম আপনাকে। সরি হ্যাঁ, আগের দিনের জন্য। না না, ঠিক আছে, কিন্তু আমি তো রাগ করিনি। ও আচ্ছা, বেশ, তাহলে তো ঠিক আছে।
আচ্ছা এবার তো আপনার নামটা বলুন। বলেছিলাম তো, আমার নাম ব্যোমকেশ বক্সী। আচ্ছা তাই, বেশ। তা মিস্টার ব্যোমকেশ বক্সী, অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। আমাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, Thank আমি you. আসি। হ্যাঁ, আপনি ভালো থাকুন। আর হ্যাঁ, একটু সাবধানে থাকুন। মেয়েটি আবার ব্যোমকেশ বক্সী নামটা শুনে হা হা করে হেসে ফেলল। সন্ধে হয়ে গেছে, ঘরটা অন্ধকার, শুধু ভেতরে একটা নীল আলো জ্বলছে। জানলাটা খুলে সৈকত দেখল ওই বাড়ির জানলাটা আজ খোলা, আলো জ্বলছে। তার বয়সী একটা ছেলে ও মেয়েকে দেখল সেখানে। তাদের দেখে মুখে হাসি ফুটে উঠল সৈকতের। তারপর স্মৃতিতে সাজানো তার ভালোবাসার মানুষ তুলির উদ্দেশ্যে বলল, মানে ডায়েরিতে লিখল, দেখো তুলি, ওই ঘরে না আমাদেরই মতো একজোড়া মানুষ এসেছে। বোধহয় স্বামী স্ত্রী, বোধহয় ওদেরও ভালোবাসা পূর্ণতা পেয়েছে, বা হয়তো আমাদের মতোই ওদের ভাগ্যটাও পোড়া। তুমি যদি থাকতে, দেখতে পেতে খুব খুশি হতে, জানো তো। দেখো, ওদের দেখে মনে হচ্ছে যেন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আছি। তারপর চোখ বন্ধ করে সৈকত বলল, কেমন আছো তুমি তুলি? তুলি, তোমার মনে আছে তো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তুলি। আর তখনই সব দুঃখ কষ্ট দূর করে একটা শান্ত কোমল হাওয়া সৈকতকে জড়িয়ে ধরল আর বলল, এই তো আমি তোমার কাছেই আছি। তোমায় ছেড়ে আর কোথায় যাব বলো তো? আমিও যে তোমায় বড্ড বেশি ভালোবাসি মিস্টার বক্সী। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প জানালা। লিখেছে সব্যসাচী রায়। সৈকতের ভূমিকায় চয়ন, তুলির ভূমিকায় ঐন্দ্রিলা, মেয়েটির চরিত্রে শ্রীতমা, চোর, বাইকার এবং খুনির চরিত্রে জ্যোতিষ্মান, পুলিশের চরিত্রে আরজে দেব, নিউজ রিপোর্টার আরজে সম্রাট এবং কথক রুদ্র। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন অরিত্র এবং আরুষা, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। টিম গভীর রাতের গোপন কথা অসংখ্য ধন্যবাদ জানায় সব্যসাচী রায়কে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।